দর্শক, সম্প্রতি যে আগুনের কর্মকাণ্ড, আগুনের ঘটনা, সেই ঘটনাগুলোকে আওয়ামী লীগের কাজ, আওয়ামী সন্ত্রাসীদের এটা ষড়যন্ত্র এভাবে আখ্যা দেয়া সার্জিস আলম এবার দেখা গেল যে বগুড়াতে তার গাড়ি বহরে ককটেল বিস্ফোরণ হলো, সেরকম ঘটনা দেখা গেল। এবং এই ঘটনাটা যখন বিকেলে ঘটে, তারপরে বেশ গণমাধ্যম ব্রেকিং নিউজ দিতে শুরু করে। কোনো ধরনের কোনো বিস্তারিত খবর না পেয়েই 1 মিনিটের মধ্যে সমস্ত গণমাধ্যমে ব্রেকিং নিউজ চলে আসে যে সার্জিস আলমের গাড়িবহরে হামলা, বিস্তারিত আসছে। এই যে উত্তেজনা তৈরি করা, তাতে মনে হচ্ছিল যে একটা বড় ধরনের কিছু ঘটেছে। শেষ পর্যন্ত কি জানা গেল? সার্জিস আলমের গাড়িবহরে কারা হামলা করলো, কেন ককটেল বিস্ফোরিত হলো, কি বলছেন তিনি, কি বলছে তার নেতাকর্মীরা, কি বলছে পুলিশ, এই ব্যাপারগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। আদতে বাস্তবতাটা কি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বগুড়াতে জয়পুরহাটে প্রোগ্রাম শেষ করে বগুড়াতে এসে উত্তরাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ককটেল হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে, কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে ককটেলটা তাকে উদ্দেশ্য করে মারা হয়েছিল কিনা। গণমাধ্যম কি বলছে একটু জেনে নিই, তাহলে বোঝা যাবে যে কি হয়েছে এবং কারা এটা করতে পারে, কাদেরকে দোষারোপ করা হচ্ছে। সময় টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বগুড়ায় সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলা। সময় টেলিভিশনেই প্রথমে লক্ষ্য করেছিলাম, সেটা বেলা 4টার দিকে, 4টার একটু আগে তারা ব্রেকিং নিউজ দিয়ে বলেছিল যে এই হামলাটা হয়েছে, বিস্তারিত আসছে। বিস্তারিত আসার পরে তারা কি বলছে? তারা বলছে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটা কি? আজকে বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে। এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল 3টায় সেখানে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস, নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন সার্জিস আলম। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। জেলা পরিষদের পেছন থেকে দূর থেকে 2টা ককটেল নিক্ষেপ করা হয়, এটা বলছে গণমাধ্যম। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অবিস্ফোরিত ককটেলটি তারা উদ্ধার করেন। এনসিপি নেতারা অভিযোগ করছেন, বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ। মাত্র 2জন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি পেয়েছে। হামলায় কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযোগ করা হয়েছে যে বারবার তারা বলা সত্ত্বেও পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকেনি। এখানেই একটা কথা আসে, সেটা হচ্ছে যে তারা যে জুলাই পদযাত্রা করলেন সারা দেশে জুলাই মাসে, সেখানে আমরা দেখলাম যে ঘটা করে প্রতিটা আয়োজনে, প্রতিটা জেলায় উপজেলায় যেখানে তারা প্রোগ্রাম করেছে, এমনকি চলার পথের রাস্তায় তাদের গাড়িবহর যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তাতেও অনেকটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মতো তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সার্জিস আলম কি সেই রকম নিরাপত্তা ব্যবস্থাই আজীবন দাবি করে যাবেন? যতদিন রাজনীতি করবেন সেরকম নিরাপত্তা ব্যবস্থাই তার জন্য জোরদার করতে হবে। রাজনীতি শুরু করতেই না করতেই
নিজেকে এত বেশি অনিরাপদ ভাবতে শুরু করলেন কেন? কারণ রাজনীতিবিদদের তো জনগণের সাথে মিশতে হয়, জনগণের মাঝে এমনভাবে মিশে যেতে হয় যে জনগণ মনে করে এটা তো আমার মানুষ, আমার বুকে টেনে নেয়ার মানুষ। কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যেই যদি রাজনীতি করতে হয় তাহলে তো তারা মাটি এবং মানুষের কাছে ভিড়তে পারবে না, তারা তো সাধারণ জনগণের পাশে ভিড়তে পারবে না। আর সাধারণ জনগণের পাশে যদি ভিড়তে না পারে তাহলে সেই রাজনীতিটাকে কি বলা হবে? সার্জিস আলম এই ব্যাপারে কি বলছেন চলুন একটু শুনি। সার্জিস আলম যেটা বলছেন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে হাতবোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তার। এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল দাবি করেছেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার অংশ হিসেবেই এই হামলা হয়েছে, এমনটা দাবি তার। সম্প্রতি যে নাশকতা হয়েছে অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটেছে তার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেছিলেন সরাসরি, একদিন আগেই সেই দাবিটা করেছেন তিনি। এখন এই হামলাটাকেও ওইটারই ধারাবাহিকতা বলছেন, তার মানে হচ্ছে যে এটা আওয়ামী লীগই করেছে। তাহলে তো তদন্ত হওয়া উচিত। আবার গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে যে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে, ব্যাপারটাকে যে অনেক বেশি হাইলাইটেড করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঘটনাটা যেটা হয়েছে তিনি জেলা পরিষদে ঢুকে মিটিং করছেন, সেই সময় জেলা পরিষদের পেছনের দিক থেকে অনেক দূর থেকে কে বা কারা দুটো হাতবোমা ছুঁড়ে মেরেছে, যেটা জেলা পরিষদ প্রাঙ্গণে এসে পড়েছে। এটাকে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হিসেবে দেখছে গণমাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুক গণমাধ্যম, সার্জিস আলম যেহেতু বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট একজন রাজনীতিবিদ, সেটা গণমাধ্যম দেখতেই পারে। কিন্তু গণমাধ্যমের চমক জাগানো শিরোনামের ব্যাপারেও একটু আমার মনে হয় যে সচেতন হওয়া উচিত, যে কোন শিরোনামে মানুষ অযথা আতঙ্কিত হবে আর কোন শিরোনামটাকে স্বাভাবিক সংবাদ মনে করবে, সেই ব্যাপারেও তাদের সচেতন হওয়া উচিত। এখন আসা যাক যে কারা হামলা করলো। তার মতে, সার্জিস আলমের মতে আওয়ামী লীগ হামলা করেছে। তো আওয়ামী লীগ হামলা করলে তাহলে জেলা পরিষদের পেছনে কারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সিসিটিভি ফুটেজ সহ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখতে হবে যে আওয়ামী লীগ করেছে নাকি অন্য কারা করেছে, নাকি এনসিপির নিজেরাই নিজেদের লোক দিয়ে এই কাজ করেছে, নাটক সাজিয়েছে, সেটাও দেখা উচিত। কারণ বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় উদাহরণ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে যে ভয়াবহ গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা আদতে কেউ ঘটায়নি, এটাই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হয়েছে। তার মানে ওই গ্রেনেড হামলায় যে 23 জন মানুষ মারা গিয়েছিল, বহু মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করে আছে, বহু মানুষ শরীরে স্প্লিন্টার নিয়ে পরবর্তীতেও অনেকে মারা গেছে। আমরা দেখলাম যে আদালত সেই মামলার সমস্ত আসামিকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। বেকসুর যখন খালাস দিয়ে দিয়েছে তখন তো এটাই মানে নির্ধারিত হয় যে ওই ঘটনা কেউ ঘটায়নি। বরং যদি আদালত এরকম সিদ্ধান্ত নিতেন যে যাদেরকে আসামি করা হয়েছে তারা ঘটাননি, ঘটিয়েছে এই মানুষটি, সেই মানুষটিকে চিহ্নিত করে যদি তাকে দোষী সাব্যস্ত করে তাকে যদি বিচারের আওতায় আনা হতো, তাহলে বাস্তবতা দাঁড়াতো যে মানে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক হিংসার কারণে আসামি করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এই দেখুন এরা ঘটিয়েছে এবং তারা আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগই সাজানো একটা নাটক করেছে। তারা নিজেরা মরে যাওয়ার জন্য উপর থেকে গ্রেনেড ফেলেছে এবং তারাই তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। ব্যাপারটা কিন্তু আমাদের সামনে একটা বড় উদাহরণ রয়েছে। সুতরাং যে কেউ যদি বলে
এমনকি আওয়ামী লীগও যদি এটাকে বলে যে সার্জিস আলম নিজেই নিজের মানে এই সমন্বয় সভা নিয়ে তো কোনো নিউজ হতো না, যদি তির্যক কোনো কথা মানে বেফাস কোনো কথা বলে না ফেলতেন তাহলে তো এটা নিয়ে নিউজ হতো না। নিউজ হওয়ার তো কিছু কারণ লাগে, তো নিউজ হওয়ার কারণের জন্য দু একটা ককটেল দূর থেকে ছুঁড়ে মারতেও পারেন, এই ঘটনাটা ঘটতেই পারে। অতীতে আমাদের কাছে ইতিহাস রয়েছে এবং বিভিন্নভাবে বলা হয়েছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগ নিজেরাই করেছে, নিজেরাই নিজেদের উপরে মেরেছে এবং সর্বশেষ আদালতের সিদ্ধান্তে মোটামুটি সেটাই ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ নিজেই করেছে। সুতরাং আমাদের ঐতিহ্য রয়েছে। যদিও এখানে প্রশ্ন আসে আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই কাজ করতেই পারে, কিন্তু সার্জিস আলমরা তো আর ফ্যাসিস্ট না, তারা তো আর এই কাজ করতে পারে না। যেহেতু করতে পারে না সেহেতু আমার মনে হয় যে সরকারের এখন কর্তব্য এই ব্যাপারটার মধ্যে কোনো নাটক আছে কিনা সেটা খুঁজে বের করে যে প্রকৃত অপরাধী তাকে যেন শাস্তির আওতায় আনা হয়। হবে কি সেটা? দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।